আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শর্ট রিভিশন প্রোগ্রামে মহাকর্ষ ও অভিকর্ষ এই চ্যাপ্টারে আমরা একদম কম্প্যাক্ট আকারে যা যা ফর্মুলা আছে, কোথায় কি শর্ট ট্রিক্স আছে, সেগুলো একদম কম্প্যাক্ট আকারে দেখবো। তো আমি চাচ্ছি যে কম সময়ে তোমাদের এই চ্যাপ্টারটা রিভিশন হয়ে যায়। তো আশা করি তোমরা সাথে থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবা, যদি এটা পরে বলি, এখন আগেই বলে দিলাম। তো দেখো, ফার্স্টে আমাদের কি 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 সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে মহাকর্ষ বল। নিউটন মহাকর্ষ বল সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন। তিনি ওই আপেলের পড়ে যাওয়া কাহিনী এগুলো থেকে বের করছে যে এফ ইজিক্যাল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে কি বলছে যে যে কোনো দুইটা বস্তুর ভেতরের মহাকর্ষ বল বা আকর্ষণ বল সেটা ডিপেন্ড করে কার উপরে? ওই দুইটা বস্তুর ভরের উপরে এবং তাদের কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইখান থেকে তিনি ফর্মুলা অ্যাপ্লাই করে বের করছে কি যে সেকেন্ড কি বের করছে যে এফ ইজিক্যাল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেখানে দুইটা বস্তু, লাইক এই যে এটা একটা বস্তু যার ভর এম আর আরেকটা বস্তু যার ভর এম, এটার মধ্যবর্তী দূরত্ব আর। তো এখান থেকে বের করছে যে এফ ইজিক্যাল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে জি এর মানটা কত? 6.67 ইন্টু 10^11। তারপরে অভিকর্ষ স্তরণ আমাদের ফর্মুলা এই যে জি ইজিক্যাল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আমাদের সেই বস্তুর ভরের উপরে ডিপেন্ড করতেছে না, যেটা ডিপেন্ড করতেছে কার উপরে? যেই পৃথিবী বা যেই গ্রহ, সরি পৃথিবী তো একটাই, যেই গ্রহের অভিকর্ষ স্তরণটা আমি বের করব তার ভরের উপরে। আর এখানে আরটা কি? আর হচ্ছে ব্যাসার্ধ। জি এর দেখো আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 4/3 পাই আর রো জি। এখানে কি রোটা? কি রোটা হচ্ছে ঘনত্ব। তো অনেক সময় দেখা যায় যে এই আমাদের এক একটা মানে এইখানে আর স্কোয়ার ব্যস্তানুপাতিক আর এইখানে আবার আর সমানুপাতিক। এটা অ্যাকচুয়ালি কেন হয়? এই ঘনত্বটা কাজে লাগে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরতায় ঢুকতে থাকি। সেই ক্ষেত্রে যে দেখো আমাদের আর এর মান যদি কমে, তাহলে সেখানে আমাদের কি জি এর মানটাও কমতেছে। আর এর মান যদি বৃদ্ধি পায়, সেখানে আবার জি এর মান বৃদ্ধি পাচ্ছে। রিলেট করতে পারতেছো যে কেন এই যে এখানে রো সমানুপাতিক হয়? এখানে রো সমানুপাতিক হয় এজন্যই, যখন এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে তখন জি এর পরিবর্তনের উপর ভিত্তি করে তিন ভাবে জি এর পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয় একটা এইচ উচ্চতায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে সেখানে জি এর পরিবর্তন হয়। ডি গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় নামলে সেখানে জি এর পরিবর্তন হয়। আর আরেকটা আহ্নিক গতির ফলে পরিবর্তন হয়। এখন এইচ উচ্চতায়, এটা আমাদের ফর্মুলা আমরা জানি না, সেটা কি? জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজিক্যাল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই ফর্মুলা আমরা জানি। এখান থেকে আবার আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, যেটা হচ্ছে এইচ এর মান যদি 100 থেকে ছোট হয়, 100 থেকে ছোট হয়, অর্থাৎ সরি হচ্ছে আর এর থেকে ছোট হয় অনেক। এটা কত? অ্যারাউন্ড 100। অ্যারাউন্ড যদি 100 হয়, তাহলে সেই ক্ষেত্রে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইজিক্যাল টু 1 মাইনাস এইচ বাই 2h বাই আর। এই ফর্মুলা বুঝছো? এটা হচ্ছে এইচ উচ্চতায়। তাহলে ডি গভীরতায় ফর্মুলাটা কি? ডি গভীরতায় ফর্মুলা হচ্ছে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। আর আরেকটা হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে যে ইয়াটা হয় সেটা আমরা কি জানি? জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস জি ওমেগা স্কোয়ার, সরি ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আমরা এই ফর্মুলা জানি যে এখানে আহ্নিক গতির যেখানে হচ্ছে আমার এই গতিটা বেশি, অর্থাৎ কৌণিক গতি বেশি, সেখানে কৌণিক বেগ বেশি, সেইখানে আমার কি হবে? জি এর মানটা কম হবে। এটা যদি ধরো একটা পৃথিবী বা গোলক, এই যে এইটা কি? এইটা হচ্ছে আমাদের বিষুব রেখা। যখন গোল ঘুরতে থাকে তখন এইখানে সব থেকে বেশি অনুভূত হয় না? আমাদের বেগটা কোথায় অনুভূত হয়? এই যে এই পজিশনে। তারপরে এইখানে কি কোনো বেগ অনুভূত হয়? লাইক আমাদের লাটিমের মতো যদি কল্পনা করি, লাটিম যখন আমি ঘুরাই, লাটিমের এই যে এই প্রান্তটা কিন্তু বলা যায় যে এই প্রান্তটা ঘুরতেছে না, বাট এইখানকার প্রান্তটা বেশি ঘুরতে থাকে, অর্থাৎ এখানে বেগ বেশি। তাহলে এইখানে আমার কি? জি এর মান কম আর এখানে জি এর মান বেশি। এখন দেখো আমাদের এই ল্যামডার মানটা কাউন্ট করা হয় এখান থেকে। এই যে এইটুকু ল্যামডা, ধরো এই পজিশনে আমি দাঁড়ায় আছি, তাহলে এই বিষুব রেখার সাপেক্ষে আমি এটা কত কোণে আছি সেইটা ল্যামডা। তাহলে এইখানে যখন হবে, তাহলে সেটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে যেটা হবে যখন হবে, তাহলে সেটা 90 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে 90 cos 90 এর মান কত? 0। এই পোর্শনটুকু তখন কি হয়ে যাবে? 0। আর জি প্রাইম ইজ ইকুয়াল টু জি, অর্থাৎ জি এর যে অ্যাকচুয়াল ভ্যালু, জি প্রাইমের সেই অ্যাকচুয়াল ভ্যালু সমান কোথায়? এই যে এই পজিশনে। বুঝতে পারছো? জাস্ট এইটুকুই ধারণা। তাহলে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে ডি গভীরতা আর এইচ উচ্চতা নির্ণয়ের। ডি গভীরতা আর এইচ উচ্চতা নির্ণয়ের একটা শর্টকাট ফর্মুলা আছে। আমাদের প্রশ্নে যখন বলে দেওয়া থাকে যে এত অংশ, এই একটা ধরো একটা বস্তুকে এই পৃথিবীতে নিয়ে ওই বস্তুটার
ওই বস্তুটাকে আবার চাঁদে নেওয়া হলো, তো চাঁদে এটার অভিকর্ষ ত্বরণের এত অংশ, বা একটা পৃথিবীকে, ধরো একটা পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, সেটা হচ্ছে ডি গভীরতায় নেওয়া হলো, ডি গভীরতায় নিলে কত গভীরতায় নিলে তা এত অংশ হবে, জি এর এত অংশ হবে। যখন জি এর একটা নির্দিষ্ট অংশ দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ডি বা এইচ বের করতে বললে সেখানে ডি ইজ ইকুয়াল টু আর ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, আর এইচ বের করতে বললে আর রুট ওভার রুট এন মাইনাস এন। জাস্ট এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিলে ডি আর এইচ বের করতে পারবো, যেখানে এন কি, এন হচ্ছে অংশ, এন হচ্ছে অংশ, জি এর অংশ। লাইক ধরো যদি বলে দেয় যে 1/4 অংশ, জি এর 1/4 অংশ, এই যে এই ফোরটা হচ্ছে এন, এই ফোরটা কি এন, এন এর মান তখন কত 4। যদি বলে দেয় 1/64, 1/64 এটা বললে তাহলে এখানে এই যে 64 হবে এম। বুঝছো? এইটুকুই জাস্ট, এইটুকু যদি বুঝো তাহলে জি রিলেটেড আর কোনো প্রবলেম থাকার কথা না। জি জিএসটি পরীক্ষা তো সামনে চলেই আসছে, আর বেশি দিন টাইম নাই, তো এই টাইমে তোমাদের আর কোথাও পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হওয়া লাগবে না, বাট তোমরা বেশি বেশি এক্সাম দিও, এক্সাম দিয়ে নিজের কিন্তু ভুলগুলো যাচাই করো যে তোমাদের কোথায় ভুল হচ্ছে। আর এই কথা চিন্তা করে আমাদের অসমিয়ান থেকে কিন্তু একটা এক্সাম ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে কি থাকতেছে 18টি অনলাইন এক্সাম থাকতেছে, তারপরে 18টি প্রিন্টেড এক্সাম, তারপরে গাইডলাইন সেশন, তারপরে তো আবার লিডার বোর্ড থাকতেছে। তো এইখানে যেই সবগুলো আছে না, এটার ভিতরে একদম স্পেশাল একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রিন্টেড এক্সাম। এটা কিন্তু অসমিয়ামের ইউনিক, এই ইউনিক থেকে আরো বেশি ইউনিক হয়ে গেছে এবার আমাদের যখন ওয়েবসাইটটা আসছে। ওয়েবসাইটে তোমাদের প্রিন্টেড মডেল টেস্ট দিয়ে দেওয়া হবে, তো সেখানে জাস্ট তুমি স্ক্যান করবা আর সাথে সাথে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। এই স্ক্যান করার সাথে সাথে তুমি রেজাল্ট পেয়ে যাবে, তোমার লিডার বোর্ড দেখতে পারবা যে প্রিন্টেড এক্সামে কত কি হয়েছে। ভাই আমাদের সময় যদি এই সুবিধা থাকতো তাহলে কে না ভোগ করতে বলো, যে তুমি ঘরে বসে থেকে তুমি এক্সাম দিচ্ছ, তোমার এই দূরে গিয়ে এক্সাম দিয়ে আসতে হচ্ছে না। অফলাইন এক্সাম কিন্তু দেওয়া জরুরি। অফলাইন এক্সাম দিতে হলে আমরা কি করি, অনেক দূরে যাই, কোনো এক্সাম সেন্টারে যাই, সেখানে গিয়ে এক্সাম দিই, এতে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। আমাদের হাতে তো আর বেশি টাইম নেই, মাত্র 1 মাসের মতো সময় আছে। এই 1 মাসের ভিতরে আমাদের যতটুকু পারা যায় আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ঘরে বসে এক্সাম দেওয়া উচিত, বাট ঘরে বসে এক্সাম দিতে গেলে তো আমরা অফলাইনের মতো আর ফিল পাই না। তো কি করি, যে অনলাইনে দাগাই, এই করি ওই করি, বাট এখানে তোমরা জাস্ট গিয়ে একবার গিয়ে ওএমআর শিটটা নিয়ে আসবা, আর যদি পারো কোশ্চেনগুলো প্রিন্ট আউট করে নিবা, নিয়ে ঘরে বসে থেকে এক্সাম দিবা, আর এক্সাম শেষে এক্সামের এই যে তুমি যে এক্সামের অ্যান্সার পত্রটা বা অ্যান্সার স্ক্রিপ্টটা আছে সেটা জাস্ট ছবি তুলে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিবা, ওইখানেই তোমার একদম ওরা যাচাই করে অ্যান্সার দিয়ে দেবে তোমাকে একদম ইনস্ট্যান্ট। তো বুঝছো? তাহলে এটা অবশ্যই একটা নতুন ফিচার, বা এটা এখন পর্যন্ত অনলাইনে কেউ দেয় নাই। তো আশা করি তোমাদের এইখান থেকে ইজিলি তোমরা এক্সাম বা তোমাদের যে প্রিপারেশন সেটা একদম 100% ঠেকাতে কভার হয়ে যাবে। এখন আমরা যাবো মহাকর্ষ প্রাবল্য। প্রাবল্য বলতে কি বোঝায়? আমার একটা এলাকা আছে, এই এলাকায় আমার দাপট আছে, তাহলে এই যে প্রতিটা বস্তুরই একটা এলাকা থাকে বা এরিয়া থাকে, এই এরিয়া হচ্ছে প্রাবল্য। আর এইখানে যদি এই এলাকার ভিতরে আমি যদি বাইরে থেকে কোনো একটা বস্তুকে নিয়ে আসি, একক ভরের বস্তুকে নিয়ে আসতে যেই পরিমাণে আমার বল প্রয়োগ করতে হয়, সেটা কি মহাকর্ষীয় প্রাবল্য। অর্থাৎ ধরো এই যে এইখানে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, এখন এম ভরের বস্তু অর্থাৎ একক ভরের বস্তুকে যদি আমি এইখানে নিয়ে আসতে চাই, তাহলে আমার যে পরিমাণে বল প্রয়োগ করতে হয় সেটাই কি প্রাবল্য। তাহলে দেখো তো, এম ভরের বস্তুকে যদি আমি এইখানে নিয়ে আসতে এফ বল প্রয়োগ করি, তাহলে একক ভরের বস্তুকে এইখানে আনতে কি এফ বাই এম বল প্রয়োগ করবো না? এটাই হচ্ছে সেই ফর্মুলা, এফ বাই এম, প্রাবল্য ইজ ইকুয়াল টু এফ বাই এম। আর ই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এটা যখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে অর্থাৎ ডেরিভেশন করে দেখা যাবে যে ই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, আর এটা সমান জিও লেখা যায়। ভূপৃষ্ঠের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি। তাহলে ভাই এটার একক কি হবে? এটার একক বলতে পারবা? একক ইজ ইকুয়াল টু কি হবে? একক এফ নিউটন বাই কেজি, অর্থাৎ নিউটন পার কেজি, নিউটন পার কেজি। বিভবের ক্ষেত্রে কি? বিভবের ক্ষেত্রেও সেম জিনিস, বাট এটা কাজ অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় প্রাবল্যের ভিতরে আনতে, অর্থাৎ প্রাবল্যের ভিতরে আনতে যে পরিমাণে কাজ করতে হয় সেটা কি বিভব। বিভব তাহলে কি? কাজ। তাহলে এটার ক্ষেত্রে আমার একক কি হবে বলতো? এটার ক্ষেত্রে একক হবে জুল পার কেজি। তাহলে এই যে এখানে আমি কি করতেছি? কাজ করতেছি, এখানে আমি কাজ করতেছি আর এখানে বল প্রয়োগ করতেছি, তাহলে আমি এটা বলতে পারি যে এটা ভেক্টর রাশি, ভেক্টর। আর এটা তাহলে কি হবে? স্কেলার, স্কেলার। বুঝছো? এখন দেখো এখানে আরেকটা ফর্মুলা আছে যেটা বের করা হয়েছে, যে ভি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা ডেরিভেশন করে বের করা হয়, তো এত ডিটেলস লাগবে না এখন, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো। তো এখান থেকে কি বুঝো? যে সর্বোচ্চ বিভব হবে অসীমে, সর্বোচ্চ বিভব অসীমে, সর্বোচ্চ বিভব অসীমে। বুঝছো? এখন আমাদের নেক্সটে আসছে হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ রিলেটেড কার্যক্রম। মুক্তিবেগ কি? মুক্তিবেগ হচ্ছে সেই ন্যূনতম বেগ যেই বেগে তুমি একটা বস্তুকে যদি ছুঁড়ে মারো সেটা আর পৃথিবীতে ব্যাক আসবে না, অথবা কোনো গ্রহ থেকে বা যেখান থেকেই মারো না কেন ওই গ্রহের
সেই বেগটা বা সেই যে আকর্ষণটা সেটা কাটিয়ে সে বাহিরে চলে যাবে। এটাই হচ্ছে আমার সেই ন্যূনতম বেগ সেই ন্যূনতম বেগ, যেই ন্যূনতম বেগে আমি কোনো একটা বস্তুকে যদি পৃথিবীর বাইরে ছুঁড়ে ফেলি তাহলে সে পৃথিবীতে আর ব্যাক আসবে না, তাহলে সে কোথায় যাবে? অসীমে। বুঝছো? তাহলে সেখান থেকে এই বেগ নির্ণয়ের ফর্মুলা আমাদের ডেরিভেশন করে বের করা হয়েছে, সেটা কি v ইজিক্যাল টু 2gm √2gm/r। এখন দেখো এইখানে কিন্তু আমার বস্তুর ভরের উপরে ডিপেন্ড করতেছে না, হোক সেটা তুমি অথবা হচ্ছে একটা ছোট কি বলবো, একটা ছোট হচ্ছে কলম। তোমাকেও আমি যেই বেগে ছুঁড়ে মারলে তুমি আর পৃথিবীতে ব্যাক আসতে পারবে না, কলমটাও ঠিক তেমনই, কলমকেও ঠিক সেম বেগে মারলে সে আর পৃথিবীতে ব্যাক আসতে পারবে না। অর্থাৎ প্রতিটা গ্রহ উপগ্রহের জন্য তাদের মুক্তিবেগ আলাদা। এখন এখানে দুটি মুক্তিবেগ তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবী আর মঙ্গল গ্রহ, এটা বরাবরই চলে আসে। আর দেখো এই যে এই জিএম ইজিক্যাল টু কি লেখা যায়? জি আর স্কোয়ার লেখা যায় না? জিএম ইজিক্যাল টু জি আর স্কোয়ার লেখা যায়। তো এখান থেকে ক্যালকুলেশন করে এই যে √2g আর এই ফর্মুলাতে অ্যাপ্লাই করা যায়। মঙ্গল গ্রহের ক্ষেত্রে অনেক বইয়ে দেখবে যে 5.1 দেওয়া আছে, অনেক বইয়ে 4.77 দেওয়া আছে। যদি তোমাদের পরীক্ষাতে চলে আসে আর দুইটা অপশনই থাকে তাহলে 5.1 দাগাবা, আর যদি যে কোনো একটা থাকে তাহলে তো একটাই দাগাইলা। তারপরে দেখো নেক্সট আমাদের কৃত্রিম উপগ্রহের হচ্ছে আমাদের বেগ নির্ণয় করতে হবে। যে একটা বস্তুকে তাকে আমি ধরো একটা কৃত্রিম উপগ্রহকে আমি মুক্তি বেগে ছুঁড়ে মারছি, সে তো অসীমে চলে গেছে, অসীমে চলে গিয়ে সে হচ্ছে কি পৃথিবীকে তো কেন্দ্র করে ঘুরতে হবে। এখন তোমাদের হচ্ছে এই যে একটা ধরো আমি এখানে হালকা একটু দেখা দিই, এখান থেকে এটা হচ্ছে এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমি একটা স্যাটেলাইট এখানে প্রতিস্থাপন করলাম। তো প্রতিস্থাপন করার ফলে সে তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে, তাই না? তাহলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে হলে তার পৃথিবীর দিকে একটা আকর্ষণ বল বা এটা কি বলে কেন্দ্রমুখী বল কাজ করতে হবে। যখন ঘুরবে তাহলে সে এই যে এইভাবে ঘুরতেছে, তার এই দিক বরাবর একটা বল প্রয়োগ করতে হচ্ছে এফ। আবার এই দিক বরাবর যে একটা তার বেগ হচ্ছে, এই বেগটা সে কই পাচ্ছে? তাকে এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় নেওয়ার ফলে এখানে নিয়ে গিয়ে এই যে সবকিছুরই একটা স্টেশন আছে, এই ইয়াতে কৃত্রিম উপগ্রহেরও একটা স্টেশন আছে। সেই স্টেশনে যখন নিয়ে গিয়ে তাকে একটা বিপরীতমুখী বা তাকে একটা বল প্রয়োগ করা হইলে এদিকে একটা ধাক্কা দিলে সে এইভাবে একটা নির্দিষ্ট বেগে ঘুরতে থাকে। বুঝছো? কৃত্রিম উপগ্রহ এইভাবেই ঘুরে। তো এই যে কোন বেগে যে তাকে আমি একটা ধাক্কা দিব, সেই বেগটা যদি আমি বের করতে পারি, এটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। তাও এটা নির্ণয়ের ফর্মুলা v ইজিক্যাল টু √gm/r+h। v ইজিক্যাল টু gm/r+h। যেখানে পর্যায়কাল বলতে অর্থাৎ এখানে টি বলতে বোঝাচ্ছে যে ওটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে কত টাইম লাগে। যেরকম কিছু কিছু আছে 24 ঘন্টা, যেগুলা 24 ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষেই প্রদক্ষিণ করে, সেগুলা কি ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির উপগ্রহ কত? ভূস্থির উপগ্রহের ভূস্থির উপগ্রহ এর পর্যায়কাল 24 আওয়ার। এটা মনে রাখো, এটা বরাবরই চলে আসে কোনো না কোনো এমসিকিউ তে, থিওরিটিক্যাল। আর ইকে ইজিক্যাল টু হাফ mv স্কয়ার। এখানে ভিটা কোনটা? এই যে এই ভি বসায় দিলে এখানে ফর্মুলা হয়ে যাবে। অথবা তুমি এইখানে ভিটা বের করে নিলে অথবা ভি স্কয়ার বের করে নিলে, নেওয়ার পরে যদি গতিশক্তি চায় এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দিলে তাইলেই হয়ে যাবে। তো আশা করি এটা বুঝছো। এখন আমাদের লাস্ট একটা টাইপ আছে, সেটা হচ্ছে কেপলারের সূত্র। কেপলারের সূত্র থেকে কোশ্চেন তেমন একটা আসে না, জাস্ট বলে যে ফার্স্ট লকে কি বলে, সেকেন্ড লকে কি বলে, আর থার্ড লকে কি বলে। তো ফার্স্ট ল মূলত কক্ষপথের সূত্র, যে প্রতিটা গ্রহ তার হচ্ছে সূর্য বা তাদের যেই সোলারের যে মাঝখানে যেটা থাকে, যেই ইয়াটা থাকে, আমাদের যেরকম সৌরমণ্ডলের আমাদের কেন্দ্র করে আমরা কাকে কেন্দ্র করে ঘুরতেছি? পৃথিবী বা অন্যান্য অন্যান্য গ্রহ কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে। তাহলে সূর্যকে তারা একটা জাস্ট ফোকাসে রাখে। ফোকাস হচ্ছে কয়টা? দুইটা না? উপবৃত্তাকার পথে ঘুরে। তো এই উপবৃত্তাকার পথে ঘুরতে গেলে তাহলে উপবৃত্তের কয়টা ফোকাস থাকে? দুইটা ফোকাস থাকে। তো এই দুইটা ফোকাসে যে কোনো একটাকে কেন্দ্র করে ঘুরে। বুঝতে পারছো? যে এই দুইটার যে কোনো একটাকে কেন্দ্র করে ঘুরে। এটা বইয়ে আরো থিওরির আরো ডিটেলসে বলা আছে, তোমরা আশা করি সেখান থেকে বুঝবে। তো এই ফার্স্ট লকে বলা হচ্ছে কক্ষপথের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর তৃতীয়টা আবর্তন কালের সূত্র। যদি আমি তোমাকে দেখাই, এই যে এটা হচ্ছে ফোকাস, দুইটা ফোকাস, তাহলে এই ফোকাসকে কেন্দ্র করে ঘুরতেছে, ধরো এইখানে ঘুরতেছে এইটা, আবার এইখানে এই ডিস্টেন্সে এখান থেকে যে এইটুকু যাবে, আবার এখান থেকে এইটুকু যাবে। এইটুকু আসলে কম সময় লাগে, আর এইটুকু আসলে কি করে বেশি সময় লাগে। তো এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সেম, এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সেম। এটাই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর এখান থেকে এই আবর্তন কালের ফর্মুলা আসে, সেটা হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, জাস্ট এইটুকুই। যে
ওই যে আমরা বুধ গ্রহ বা অন্যান্য গ্রহের যে টাইমটা বের করি, যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে তার কয়দিন টাইম লাগে, অর্থাৎ তাদের 1 বছর সমান কতদিন, সেগুলোর জন্য জাস্ট এই ফর্মুলা। তো এই পর্যন্তই ছিল। আশা করি একদম কম সময়ে তোমাদের একটা শর্ট রিভিশন হয়ে গেছে। যদিও এটা রিভিশন ক্লাস, এইখানে তো আমি একদম মনে করো তোমাকে সব ভেঙে ভেঙে দেখা দিতে পারবো না, তাই না? আমি কম সময়ে তোমাদের রিভিশনের জন্য এই ক্লাসটা দিছি। যদি আমি এখানে সব ভেঙে ভেঙে দেখাইতাম তাহলে ক্লাসটা অনেক লেন্দি হইতো। এটা এই জন্য আমি বলতেছি এটা শর্ট রিভিশন ক্লাস। এখানে জাস্ট কম সময়ে তোমাদেরকে টাইপগুলো একবার ওভারভিউ করে দেওয়া, আর এখানে কোনটাতে কি ধরনের ফর্মুলা আছে বা কোনটা কেমন কি, জাস্ট একবার রিভিশন। এখানে আমি লেখার থেকে বেশি আমি মুখেই বলছি। তো সেগুলো যদি তোমরা খেয়াল করে থাকো বা স্মরণে রাখো তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ রিভিশন হয়ে যাবে। এখানে কেউ তো আর বেসিক একদম কমপ্লিট করে দিচ্ছে না, এখানে জাস্ট তোমাদের বেসিক কমপ্লিট আছে, এখন রিভিশন দেওয়া যে এই টাইপ থেকে এরকম ছিল, জাস্ট এখন এর পরবর্তীতে তোমাদের কোশ্চেন সলভ করা, তাহলে ইনাফ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।